যে এখানে আমরা যে অঙ্কগুলো করবো গুরুত্বপূর্ণ ম্যাথ গুলো করাবো। আপনারা শুধু নিয়মগুলো ভালো করে একটু বুঝতে পারলেই যেকোনো অঙ্ক আসলে পারা যাবে। ঠিক আছে? আমরা একটু বুঝে করি প্লাস যেখানে বুঝি না প্রশ্ন করবো। তো আমি সেই অঙ্কগুলো করাবো যেগুলো খুব ইম্পর্টেন্ট আসতে পারে। যেমন একটা প্রশ্ন লিখেন সেট থেকে equal to x such that x মৌলিক সংখ্যা। লেখাটা বুঝতে পারবো। x হচ্ছে মৌলিক সংখ্যা এবং x এর মান 5 থেকে ছোট বা সমান হলে কোশ্চেন হচ্ছে পি এর সদস্য। এটা হচ্ছে প্রশ্ন। তাহলে প্রশ্ন লিখি সবাই। তাহলে এ হচ্ছে একটা সেট। সেটের চিহ্ন হলো সেকেন্ড ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট শুরু, সেকেন্ড ব্র্যাকেট শেষ। এটা এ হলো একটা সেট। এটা আমরা সেট করা হচ্ছে। সেট মানে কি? কিছু জিনিসের তালিকা। আর সেটের সিম্বল হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট। সেকেন্ড ব্র্যাকেট। সদস্য সেকেন্ড ব্র্যাকেট লাগবে। সেট তো সেট, একটা সেট। আর এ সেটের উপাদানগুলা এই সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে থাকবে। উপাদানগুলো। উপাদান। তো নরমালি যে সহজ অঙ্কগুলো আমাদের পরীক্ষায় আগে আসছিল সেখানে কি হয় উপাদানগুলো দেওয়া থাকে 1 2 3 এ বি সি উপাদান থাকে। কিন্তু এখানে দেখেন উপাদানগুলো অনেক সময় আমাদের দেয় না। এবং বর্তমান যে প্রশ্নগুলো আসতেছে ইদানিং কালে গত 7 8 বিসিএস পরীক্ষায় উপাদানগুলো না দিয়ে ইনভেটার ল্যাঙ্গুয়েজে ভাষায় ভাষায় কথা বলে যাচ্ছে। এখান থেকে উপাদানগুলো খুঁজে বের করতে হবে। তারপর আপনি পিএ বের করতে পারবেন। পিএ মানে হচ্ছে পাওয়ার সেল। এটা কেমনে বের করতে সেটা পরে বলবো। আর উপাদানগুলো খুঁজে বের করি। মানে কিভাবে এ হলো এক্স এর এক্স হলো কি মৌলিক সংখ্যা। তো আমরা নিশ্চয়ই পাটিগণিতে মৌলিক সংখ্যার ক্লাসটা করছি অনেকেই বা মৌলিক সংখ্যার সময় আমাদের ধারণা আছে। মৌলিক সংখ্যা কারা কারা আমাদের একটু জানতে হবে। হ্যাঁ? তাহলে মৌলিক সংখ্যা এক্স হচ্ছে কি সংখ্যা? মৌলিক সংখ্যা। যেমন 1 মৌলিক সংখ্যা নয়, 2 মৌলিক সংখ্যা, 3 মৌলিক সংখ্যা, 5 মৌলিক সংখ্যা, 7 মৌলিক সংখ্যা এবার আছে। এখন এক্স মানে মৌলিক সংখ্যা তবে সবাই আসবে না। কারা আসবে এখানে বলা আছে যারা এক্স মানে তারা যারা 5 থেকে ছোট বা সমান। সেই মৌলিক সংখ্যা যারা 5 থেকে ছোট বা সমান। তাহলে এখানে 1 মৌলিক সংখ্যা নয়, তাহলে 2 মৌলিক সংখ্যা, 2 5 থেকে ছোট। 3 মৌলিক সংখ্যা, 3 5 থেকে ছোট। 4 মৌলিক সংখ্যা নয়, 5 মৌলিক সংখ্যা। তাহলে 5 5 থেকে ছোট নয় কিন্তু সমান, কিন্তু সমান আছে। ছোট বা সমান, ছোট বা সমান। এরপর আর আসবে না। কেন? এরপর মৌলিক সংখ্যা হচ্ছে 7, 7 তো 5 থেকে ছোট নয়, আর আসবে না। তাহলে একটা সেট অ্যাসিড উপাদানগুলো আপনি এখন জেনে গেলেন। এবার আপনাকে বের করতে বলছে পিএ। তাহলে পিএ মানে বলছে পাওয়ার সেট। তো কোন একটা সেটের এজ একটা সেট আছে পাওয়ার সেট বের করার সূত্র হচ্ছে সেটা হচ্ছে 2 টু দি পাওয়ার n কে সমর্থন করবে। কাকে? অলওয়েজ পি এ সবসময় 2 টু দি পাওয়ার n কে সমর্থন করে। এখানে 2 মানে 2 সবসময় 2 n মানে হচ্ছে অ্যাসিডের উপাদান সংখ্যা। উপাদান কয়টা আছে গণনা দেখব 3 টা। আনসার 8। খুবই সহজ। খুবই সহজ। এখন যদি এগুলো উপাদান বেশি আসে 4 টা আসে তাহলে পাওয়ার 4 হবে। উপাদান যদি 5 টা আসে পাওয়ার 5 হবে। আমি কি বুঝাতে পেরেছি অঙ্কটা? আরেকবার। তাহলে এ হচ্ছে একটা সেট এক্স এর সেট বলবো এটা বুঝতে হবে। এক্স হলো মৌলিক সংখ্যা। তাহলে মৌলিক সংখ্যা বলছে অনেক আছে আমাদের কাছে। 2 3 5 7 11 13 অনেক মৌলিক সংখ্যা আছে। কিন্তু বলছে যারা এক্স মানে তারা যারা 5 থেকে ছোট বা সমান। 5 থেকে ছোট বা সমান। তাহলে সেই মৌলিক সংখ্যাগুলো আপনাকে নিতে হবে। তাহলে আপনাকে তো জানতে হবে মৌলিক সংখ্যা কারা, কারা এবং 5 থেকে ছোট কারা, কারা সেটা আপনাকে জানতে হবে। তাহলে কিভাবে? এই দেখেন। তাহলে 2 হচ্ছে মৌলিক সংখ্যা, 5 থেকে ছোট, 3 মৌলিক সংখ্যা, 5 মৌলিক সংখ্যা, 5 5 থেকে ছোট নয় কিন্তু সমান। সমান আছে এখানে। যদি শুধু ছোট বলতো তাহলে 5 নিতাম। এখন উপাদান কয়টা পাইছি? 3 টে উপাদান। বা কখনো 4 টে উপাদান। উপাদান যে কয়টা পাবেন। তাহলে বের করতেছে পি এ। পি এর সূত্র হচ্ছে 2 টু দি পাওয়ার n। এই n মানে হচ্ছে উপাদান সংখ্যা। উপাদান কয়টা? 3 টা। 2 পি মানে উত্তর 8। এখন কি বুঝতে পারছি? ক্লিয়ার সবার কাছে? জি স্যার, থ্যাংক ইউ স্যার। আমি আসলে ম্যাথ একটু বলতো এই জন্য হয়তো প্রথমবার খেয়াল খেয়াল আসে নাই। প্রশ্ন করবেন প্লিজ। যতক্ষণ বুঝবেন না প্রশ্ন করবেন প্লিজ। আমি বারবার বুঝাবো। প্রশ্ন করবেন আমি বারবার বুঝাবো। মানে বেশি আপনি অঙ্ক শুধু না বুঝে একটা অঙ্ক করে লাভ নেই। বুঝে বুঝে আমরা অল্প অঙ্ক করি। যে কটা অঙ্ক করি বুঝে করি। তাহলে আমরা অঙ্ক পারবো। পরেরটা লিখি। পরের প্রশ্ন লেখেন সি একটা এক্স সেট এক্স কি এবার এক্স বলছে ঋণাত্মক পূর্ণ সংখ্যা। প্রশ্ন লেখেন আস্তে আস্তে। এক্স হলো ঋণাত্মক পূর্ণ সংখ্যা এবং এক্স এর মান হচ্ছে এক্স এর মান হচ্ছে 18 থেকে ছোট। ফলে প্রশ্ন ফলে সি সেটের উপাদান কোনটি? 4টা অপশন দিয়েছে। এটা বিসিএস পরীক্ষা 39তম তে। এই প্রশ্ন প্রত্যেকটা প্রশ্ন দিলে আগে প্রশ্ন 37তম। এটা 39 আসছিল। তাহলে সি একটা সেট সেটের চিহ্ন বলছে সেকেন্ড ব্র্যাকেট শুরু সেকেন্ড ব্র্যাকেট শেষ। এর মধ্যে বলা আছে সি হলো এক্স এর সেট এক্স কি এক্স হলো ঋণাত্মক পূর্ণ সংখ্যা। বলা আছে ঋণাত্মক পূর্ণ সংখ্যা এক্স এবং দিয়ে বলা আছে এক্স স্কয়ার লেস দ্যান
এক্স স্কয়ার লেস দেন মানে এক্স এর মানে বর্গগুলো 18 থেকে ছোট হবে সেই ঋণাত্মক সংখ্যাগুলো। তাহলে সি সেটের উপাদান কোনটি? শুধু উপাদানগুলো খুঁজে বের করতে বলছে। এই উপাদানগুলো খুঁজে পেলে আনসার। তাহলে এক্স কি? একটা হয়েছিল মৌলিক সংখ্যা। প্রথম বলছে এই জায়গায় সবসময় একই কথা বলবে না। এখানে প্রশ্ন যা বলবে সেটা বুঝে নিতে হবে, বুঝে উপাদানগুলো খুঁজতে হবে। যেমন এখানে বলছে সি হচ্ছে কি ঋণাত্মক পূর্ণ সংখ্যা। ঋণাত্মক পূর্ণ সংখ্যা কারা যদি একটু বুঝে আপনি দেখি, এটা 0, 1, 2, 3, 4 এগুলো হলো ধনাত্মক পূর্ণ সংখ্যা, শূন্যের চেয়ে বড়। আর এই পাশে -1, -3, -4 এগুলো হচ্ছে ঋণাত্মক পূর্ণ সংখ্যা। তাহলে শূন্যের চেয়ে ছোট গুলোকে কি বলা হয়? ঋণাত্মক পূর্ণ সংখ্যা। শূন্যের চেয়ে বড় গুলোকে বলা হয় ধনাত্মক পূর্ণ সংখ্যা। আর সবগুলো মিলে হচ্ছে পূর্ণ সংখ্যা। তাহলে এবার এক্স মানে কারা আসবে? ঋণাত্মক পূর্ণ সংখ্যা হবে। কারা আসবে? ঋণাত্মক পূর্ণ সংখ্যা। যাদের বর্গ 18 থেকে ছোট, তাহলে -1 কে যদি বর্গ করে দেখেন, -1 কে বর্গ করলে 18 থেকে ছোট, -1 আসবে। -2 কে বর্গ করেন 18 থেকে ছোট, -2 আসবে। -3 কে বর্গ করেন 18 থেকে ছোট, -3 আসবে। -4 কে বর্গ করেন 18 থেকে ছোট, -4 আসবে। -5 আসবে না। -5 আসবে না। কেন? -4 কে বর্গ করেছিল 25, 18 থেকে বর্গ হয়ে গেছে। এই যে ইম্পর্টেন্ট কথা, 18 থেকে ছোট। এক্স স্কয়ার 18 থেকে ছোট, লেস দেন 18। তাহলে এটা হলো সি সেটের উপাদান এবং এটা হলো আনসার। এটাই আনসার। তাহলে উপাদান কোনটি? সি সেটের উপাদান কোনটি? তাহলে উপাদান হচ্ছে এই কয়টা, -1, -2, -3, -4। এখন যদি এখানে বলতো ধনাত্মক পূর্ণ সংখ্যা, তাহলে পজিটিভ বলে নিতাম। আবার এখন যদি এটা সি বের করতে না বলে পিসি বের করতে বলতো, পিসি পাওয়ার সেট অফ সি, তাহলে সেটা আমি তো 2 টু দি পাওয়ার n, n মানে পাওয়ার উপাদান কয়টা? 4টা। আমি সবগুলো একসাথে বলে দিচ্ছি কথাগুলো। তাহলে এটা ক্লিয়ার, সহজ আছে? জি স্যার, ক্লিয়ার। পরবর্তী যাবো। তাহলে ধনাত্মক পূর্ণ সংখ্যা, ঋণাত্মক পূর্ণ সংখ্যা বুঝতে হবে, মৌলিক সংখ্যা বুঝতে হবে। এখন কোথায় পি একটা সেট, তার সেট এক্স এর সেট। বলা আছে এক্স কি? এক্স হলো 12 এর গুণনীয়। 12 এর গুণনীয় কে? পি 12 এর গুণনীয়। এরপর কিউ, কিউ হলো এক্স এর সেট। এক্স কি? এক্স হলো 3 এর গুণিত, 3 এর গুণিত। এবং দিয়ে বলা আছে এক্স হবে 12 থেকে ছোট বা সমান হলে পি বা কিউ সমান কত? এবার লেখেন, এবার বুঝতে চেষ্টা লাগবে। মানে আমরা এক একটা অঙ্কে এক একটা ফাংশন শিখতেছি। একটা দেখলাম পাওয়ার সেট বের করা, এর আগে এরপর দেখলাম মৌলিক ঋণাত্মক পূর্ণ সংখ্যা দেখে শুধু সেটের উপাদানগুলো বের করা। এখন শিখবো পি বা কিউ। এই যে পি থেকে কিউ বাদ, এটা শিখবো। তার আগে লেখেন পি একটা সেট, সেকেন্ড ব্রেকের শুরু, সেকেন্ড ব্রেকের শেষ, এক্স এর সেট। এক্স কি? আমাদের লিখবেন 12 এর গুণনীয়। তাহলে এক্স হলে 12 গুণ, তাহলে আমি গুণনীয় সম্পর্কে আমরা জানতে পারবো। মৌলিক সংখ্যা জানতে পারছি, ঋণাত্মক পূর্ণ সংখ্যা জানছি। কিউ একটা সেট, সেটা চিহ্ন, সেকেন্ড ব্রেকের শুরু, সেকেন্ড ব্রেকের শেষ। আর সেট এক্স, এক্স কি? 3 এর গুণিত। এবার এক্স হচ্ছে কি? 3 এর গুণিত, বুঝতে পারবেন আমাদের। এবং তারা যারা এক্স এর মান হবে 12 থেকে ছোট বা সমান হলে পি বা কিউ। তাহলে এবার প্রথমে পি এর উপাদানগুলো বের করি। পি মানে এক্স এর সেট, এক্স কি 12 গুণনীয়। তাহলে গুণনীয় কাকে বলে? গুণনীয় কারা? গুণনীয় মানে সে সকল সংখ্যা, যে সকল সংখ্যা দিয়ে 12 কে বাদ যায়। তাহলে 12 কে বাদ যায় 1 দিয়ে, 2 দিয়ে, 3 দিয়ে, 4 দিয়ে, 6 দিয়ে, 12 দিয়ে। এগুলো হচ্ছে 12 গুণনীয়। তাহলে গুণনীয় বের করতে জানতে হবে। 12 কে যে সকল সংখ্যা দিয়ে বাদ যায় তারা হচ্ছে 12 গুণনীয়। এবার বের করবো গুণিত কার? এই যে কিউ, এক্স, এক্স কে 3 এ গুণিত, গুণিত মানে নামতা। তাহলে 3 এর 1 গুণিত, 3 এর কে 3, 3 এর 2 গুণিত, 3 2 গুণ 6, 3 এর 3 গুণিত, 3 3 9, 3 এর 4 গুণিত, 3 4 12। এখন এখানে আসবে কিনা সেটা ব্যাপার আছে, কিন্তু শুধু করলে হবে না। এই যে এক্স লেস দেন অর ইকুয়াল টু 12, লেস দেন ইকুয়াল টু 12 মানে এক্স এর মানে 12 থেকে ছোট বা সমান। তাহলে সমান যখন বলছে আসবে, ছোট বলে আসবে না, তাহলে আর আসবে না। তাহলে আপনি পি জেনে গেছেন, কিউ জেনে গেছেন, এখন বের করতে পি বা, এখন বের করতে পারবেন কি পি বা কিউ। তাহলে প্রথমে পি এর উপাদানগুলো লেখেন 1 2 3 4 6 1, বা কিউ এর উপাদানগুলো লেখেন 3 6 9 12। পি এর উপাদান লিখলেন মাইনাস মানে বাদ, কিউ এর উপাদান লিখলেন। ঠিক আছে? এবার তাহলে এবার এখানকার বাদ দিয়ে বিভাগ কি হবে? বাদ মানে কি? বাদ দিয়ে লিখছে, বাদ কি? বাদ বিষয়টা কি? বাদ বিষয় হচ্ছে এখানে যে এখানকার যে উপাদানগুলা এখানে আছে তারা বাদ, এখানকার যে উপাদানগুলা এখানে আছে তারা বাদ। ঠিক আছে? তাহলে দেখি, তাহলে 1 কি ওখানে আছে? নাই, তাহলে 1 বাদ যাবে না। 2 কি ওখানে আছে? নাই, 2 বাদ যাবে না। 3 ওখানে আছে? আছে, 3 বাদ যাবে। 4 ওখানে আছে? নাই, 4 বাদ যাবে।
6 বাদ যাবে, 12 বাদ যাবে। উত্তর 1 to 4। উত্তর 1 to 4। সাবধান, ভুল করে আপনি এখানে 9 লিখে ফেলবেন না। আপনার ভুল করে এখান থেকে 9 লিখে ফেলবেন না। 9 হবে না কেন? কারণ আপনি এদেরকে বাদ দিচ্ছেন। যাদেরকে বাদ দিচ্ছেন তারা কিন্তু উত্তর আসবে, তারা বাদ। সহজ করে বাদ। তাহলে এখানকার যে উপাদানগুলো এখানে আছে, প্রশ্ন করেন, প্রশ্ন করতে পারবেন না, বুঝলে প্রশ্ন করবেন। এখানকার যে উপাদানগুলা এখানে আছে তারা বাদ, মানে এরা কি উত্তর আসতে পারবে? উত্তর এখানে আসবে। এখানকার যে উপাদানগুলো ওখানে আছে তারা বাদ দিয়ে বাদ করে দেবে। 1 ওখানে নাই, উত্তর আসছে। 2 ওখানে নাই, উত্তর আসছে। 4 ওখানে নাই, উত্তর আসছে। আর 3, 6, 12 বাদ দিয়েছে। আচ্ছা, তাহলে বাদের বিষয়টা এখানে শিখে লাগবে। এভাবে সেটে অনেক অঙ্ক আছে, আপনার নিয়মগুলো একটু শিখেন। আমি নিয়মগুলো বাড়াচ্ছি, যে নিয়মগুলো বোঝাচ্ছি এগুলো একটু এবার একটা ভ্যানসিটির অঙ্ক দেখাই। কিছু সংখ্যক, মানে সেটের অঙ্কই, সেটের চারটা অঙ্ক ভ্যানসিটি। কিছু সংখ্যক লোকের মধ্যে 50 জন, প্রশ্ন লেখেন, কিছু সংখ্যক লোকের মধ্যে 50 জন বাংলা, সংখ্যাগুলো পাল্টে আসতে পারে, সাবজেক্ট পাল্টে আসতে পারে। 20 জন ইংরেজি, 30 জন ইংরেজি এবং 10 জন বাংলা ও ইংরেজি বলতে পারে। তাহলে প্রশ্ন কি লিখছেন দেখেন, কিছু সংখ্যক লোকের মধ্যে 50 জন বাংলা, 20 জন ইংরেজি এবং 10 জন বাংলা ও ইংরেজি বলতে পারে। প্রশ্ন, দুটি ভাষার অন্তত একটি বলতে পারে কতজন? দুটি ভাষার অন্তত একটি বলতে পারে কতজন? দুটি ভাষার অন্তত একটি বলতে পারে কতজন? প্রশ্ন, দুটি ভাষার অন্তত একটি বলতে পারে কতজন? তাহলে এই জন্য অঙ্ক আসা করার নিয়ম কি, একটা সূত্র আছে। সূত্র আছে, এখানে বাংলা একটা হচ্ছে বাংলা, তাহলে বি, আর একটা হচ্ছে ইংরেজি, তাহলে ই। এবার দেখেন, দুটি ভাষা অন্তত একটি, মনে রাখতে হবে, অন্তত একটি বললে একটা কথা লিখে দিচ্ছি, অন্তত একটি অবলিক যে কোনো একটি বললে চিহ্ন হবে কিন্তু ইউনিয়ন। আর দুটি অথবা উভয় বললে হবে ইন্টারসেকশন। এই কথাগুলো একটু লিখে রাখেন, এটা জেনে রাখতে হবে। তাহলে অন্তত একটি বলতে পারে কতজন? তাহলে অন্তত মানে কি বললাম, এই যে ইউনিয়ন। তাহলে বাংলা ইউনিয়ন ইংরেজি, এটা একটা সূত্র লেখাচ্ছি কিন্তু। এটা সূত্র হচ্ছে, এই দেখেন, এন মানে নাম্বার, নাম্বার অফ বি মানে বাংলা বলতে পারে, প্লাস, অলওয়েজ প্লাস, নাম্বার অফ ই ইংরেজি বলতে পারে, অলওয়েজ মাইনাস, নাম্বার অফ, এখানে লেখছে ইউনিয়ন, তাহলে এই পাশে দিতে হবে ইন্টারসেকশন। এটা হলো ফর্মুলা। এখানে যেটা দেবেন ওদিকে তার উল্টোটা, এটা হচ্ছে সূত্র। এখানে মনে রাখবেন শুধু এই কথাটা, দুটি বলতে পারে, দুটি খেলে, দুটি পছন্দ করে, উভয় বললে ইন্টারসেকশন, যে কোনো একটি অন্তত একটি বললে ইউনিয়ন। সে মাত্র বসে, বাংলা বলতে পারে 50 জন, ইংরেজি বলতে পারে 20 জন, আর দুটি বলতে পারে 10 জন। তাহলে বাকি যেগুলো উত্তর হচ্ছে 60। তাহলে খুবই ছোট ম্যাথ, সহজ ম্যাথ, সময় পরীক্ষা, সময় পরীক্ষা খুব অল্প সময় আলাদা অঙ্ক আছে। তাহলে মোটামুটি আমি স্যার এই যে অঙ্ক আপনাদের দেখালাম ইম্পর্টেন্ট দেখে। এবার আমি একটু বিন্যাস সমস্ত যে অঙ্ক দেখাবো, যেহেতু সময় খুব কম এবং সিলেবাসটা অনেক বড়, সংক্ষিপ্ত আকারে কিছু অঙ্ক দেখাচ্ছি, ইম্পর্টেন্ট কিছু অঙ্ক দেখাচ্ছি। আপনার নিয়মগুলো একটু বোঝার চেষ্টা করেন প্লিজ, নিয়মগুলো বোঝার চেষ্টা করেন, তাহলে অঙ্ক পারবেন। তাহলে এই অঙ্কটা কি ক্লিয়ার করতে পারছি সবাইকে? এবার বিন্যাস সমস্ত দিয়ে একটা অঙ্ক দেখে আপনাদেরকে। বিন্যাস ইংলিশ হচ্ছে পারমুটেশন, বিন্যাস ইংলিশে পারমুটেশন, বিন্যাস ইংলিশ, বিন্যাস ইংলিশ হচ্ছে কি পারমুটেশন। এখন এটা একটা সূত্র আছে বিন্যাসের, সূত্র হচ্ছে এন পি আর, এই বিটা মাঝখানে এন পি আর, পি মানে পারমুটেশন, উপরে ফ্যাক্টোরিয়াল এন, নিচে হবে এন মাইনাস আর। আর 2 নম্বর সূত্র হচ্ছে এন পি এন, উপরে নিশ্চয় যদি মিলে যায় ফ্যাক্টোরিয়াল, এই মূলত সূত্র। তাহলে এই দুইটা সূত্রে আমরা বিন্যাস সমাবেশের অঙ্ক, বিন্যাসের অঙ্ক করতে হবে, বিন্যাসের সমাবেশ বিন্দু, বিন্যাসের অঙ্ক আমরা এই সূত্রে পারবো। তাহলে এন পি আর, এন পি আর
তাহলে উপরে যা থাকবে উপরে ফ্যাক্টরিয়াল, নিচে হবে উপরটাতে নিচেরটা বিয়োগ ফ্যাক্টরিয়াল মাইনাস আর। আর 2 নম্বর সূত্রে কি লিখেছে, দুইটা সেম সূত্র, ব্যবহারটা ভিন্ন। এটা হচ্ছে উপরের সংখ্যা নিচ সংখ্যা ভিন্ন হলে 5p3 10p7 তখন, আর এটা হচ্ছে 5p5 3p3 7p7 উপরে নিচে মিলে গেলে সূত্র ফ্যাক্টরিয়াল। তাহলে এই চিহ্নটার নাম কি, এই যে চিহ্নটা লিখছি এই চিহ্নের নাম হচ্ছে ফ্যাক্টরিয়াল, নাম হচ্ছে কি ফ্যাক্টরিয়াল। এই সূত্র কি, এর কাজ কি, ফ্যাক্টরিয়াল দিয়ে কোনো সংখ্যা বাইরে আসে তাতে অলওয়েজ কত বিয়োগ হবে, 1 বিয়োগ হবে, 1 বিয়োগ হবে। তাহলে এটা আমাদের একটা এক্সাম্পল দিয়ে বুঝাই। ফ্যাক্টরিয়াল 5 মানে কি, 5 বাইরে গেলে ফ্যাক্টরিয়াল 4, আবার 4 বাইরে আসলে ফ্যাক্টরিয়াল 3, আবার 3 বাইরে আসলে ফ্যাক্টরিয়াল 2, আবার 2 বাইরে আসলে ফ্যাক্টরিয়াল 1, দ্যাট মিন্স 1। মানে ফ্যাক্টরিয়াল 5 মানে কি 5 সাউন্ড 4 একটু 3 কম 2 হচ্ছে। 1। সাউন্ড কম হচ্ছে? জি, আচ্ছা, আবার ফ্যাক্টরিয়াল 5 মানে বলছি কোন সংখ্যার উপর যদি ফ্যাক্টরিয়াল থাকে তাহলে ওই সংখ্যা বাইরে আসছে তাতে অলওয়েজ 1 বিয়োগ, অলওয়েজ 1 বিয়োগ। তার মানে তাহলে আমি এই যে সূত্র 3 নম্বরটা, তাহলে আমি এখন বলতে পারি ফ্যাক্টরিয়াল 5 মানে হচ্ছে 5 ইনটু ফ্যাক্টরিয়াল 4, 5 ইনটু ফ্যাক্টরিয়াল 4। আবার 4 কে বাইরে আনলে ফ্যাক্টরিয়াল 3, 3 কে বাইরে নিয়ে আসলে ফ্যাক্টরিয়াল 2, 2 কে বাইরে ফ্যাক্টরিয়াল 1, ফ্যাক্টরিয়াল 1 মানে 1। তাহলে ফ্যাক্টরিয়াল 5 সম্পর্কে কি জানলেন, ফ্যাক্টরিয়াল 5 মানে হচ্ছে 5 4 3 2 1 গুণাকার। তাহলে এই ব্যাপারটা কি জানালো, ফ্যাক্টরিয়াল 7 মানে 7 থেকে 1 পর্যন্ত গুণ, ফ্যাক্টরিয়াল 6 মানে 6 থেকে 1 পর্যন্ত গুণ। বিষয়টা এমন, অঙ্কগুলো আর ভালো বুঝবেন। একটা প্রশ্ন লিখি, সায়েন্স SCIENCE লেখেন, সায়েন্স বানান ভুল লিখবেন না, বানান বলে অঙ্ক বলে যাবে, কারণ এখানে ওয়ার্ড দিয়ে অঙ্ক আসবে, বিভিন্ন ওয়ার্ড দিয়ে আমি সায়েন্স দিয়ে লেখেন SCIENC। সায়েন্স শব্দটির সবগুলো অক্ষর একত্রে নিয়ে কত প্রকারে সাজানো যায়, এটা হচ্ছে প্রশ্ন। এবার আমি যদি অঙ্কটা আপনাকে বোঝাতে পারি, এখানে পরীক্ষা যে কোনো ওয়ার্ড দিয়ে আসে আপনার বোঝান। পরীক্ষা আসছিল সায়েন্টিস্ট, ম্যাথমেটিক্স, বিভিন্ন সময় আসলে কারেস, হ্যাঁ আসতে পারে অন্যান্য ওয়ার্ড দিয়ে। তাহলে সায়েন্স SCIENC, সায়েন্স শব্দটির সবগুলো অক্ষর একত্রে নিয়ে কত প্রকারে সাজানো যায়, প্রশ্ন লিখতে পারছি, তার নিয়মটা আসলে। তাহলে সায়েন্স আসলে যে কোনো ওয়ার্ড আসুক, তাহলে আমি সংক্ষেপে করার নিয়ম দেখাচ্ছি, পিডিএফ কেউ করবেন, যে কোনো ওয়ার্ড আসতে পারেন, তাহলে সবগুলো অক্ষর একত্রে নিয়ে সাজাতে বলে। সাজানো মানে কিন্তু বিন্যাস, এই সাজানো মানে হচ্ছে বিন্যাস। বিন্যাস কতটা একটু শুনতে কেমন লাগে, সহজ কথা হচ্ছে এটা সাজানো, সাজানো বললে বিন্যাস পারমুটেশন। তাহলে এবার আসুন, সবগুলো তাহলে এখানে অক্ষর আছে কয়টা গুণ দেখেন, সায়েন্স শব্দটিতে অক্ষর আছে কয়টা গুণ দেখেন, সায়েন্স শব্দ অক্ষর আছে কয়টা গুনতে হবে, সায়েন্স শব্দটিতে অক্ষর আছে কয়টা গুনতে হবে, 1 2 3 4 5 6 7টা অক্ষর, কয়টা অক্ষর 7টা। তাহলে আপনি 7টা অক্ষর থেকে 7টা নিচ্ছেন সবগুলো, তাহলে সূত্র 2 নম্বরটা 7p7। উপরটা উপর সংখ্যা নিচ সংখ্যা একই হলে 2 নম্বরটা বলছে, একই না হলে 1 নম্বর। তাহলে 7p7 মানে কি ফ্যাক্টোরিয়াল, 7টা অক্ষর ফ্যাক্টোরিয়াল 7, 6টা অক্ষর হলে ফ্যাক্টোরিয়াল 6, 5টা অক্ষর হলে ফ্যাক্টোরিয়াল 5। আচ্ছা, এখন দেখতে হবে এখানে কোন অক্ষর একাধিক আছে, একে থেকে ভাগ করতে হবে। যদি এখানে কোন অক্ষর একের অধিক থেকে ভাগ করতে হবে, যেমন এখানে সি আছে 2টা, তাহলে ফ্যাক্টোরিয়াল 2 দিয়ে ভাগ। এখানে ই আছে 2টা, ফ্যাক্টোরিয়াল 2 দিয়ে ভাগ। যদি কোন সংখ্যা একাধিক থেকে ভাগ করতে হবে, তাহলে সি 2টা ফ্যাক্টোরিয়াল 2, ই 2টা ফ্যাক্টোরিয়াল 2। এবার সলিউশন, তাহলে সলিউশনটা কেমন একটু দেখেন। একটু আগে আপনাকে আমি কিসে ফ্যাক্টর 7 মানে কি বললাম, এই যে ফ্যাক্টর 7 মানে 7 থেকে 1 পর্যন্ত গুণ। সেটা না করে আমি কি করবো দেখেন তো, 7 6 5 4, এই যে 3 লেখার পর আমি ফ্যাক্টর 2 লিখবেন, 2 1 লিখবো না, ফ্যাক্টর 2 লিখবো। কেন লিখবো জানেন, নিচে ফ্যাক্টর 2 সাথে কাটাকাটি করার সুবিধা। আর এই একটা ফ্যাক্টর 2 মানে কত, 2 into 1। এই একটা ফ্যাক্টর কত, ফ্যাক্টর 2 মানে তো 2 into 1, আর এই ফ্যাক্টরটা কাটা গেছে উপরটার সাথে, আবার 2 দিয়ে কাটলে 4 দিয়ে 2 গুণ করলে 2520। সরি, গুণগুলো আমার গুণটা আমরা বলেছি, আপনার গুণটা দেখতে পারেন। 6 7 42, 5 230, আবার 3 2 6 3 4 1260, উত্তর 1260। স্যার নেটওয়ার্কে মনে হয় সমস্যা হচ্ছে নাকি, নাকি তো আর দেখা যাচ্ছে। আবার বলেন, পেজটা ব্লার হয়ে যাচ্ছে, দেখা যাচ্ছে না। বোর্ড দেখা যাচ্ছে না? আমার সমস্যা না আপনার নাকি, আমি বুঝতে পারছি না। না, তাহলে ঠিক আছে, স্যার। বাকিরা বলতে পারবে। উনার মনে হয় নেটওয়ার্কের প্রবলেম। আমরা হ্যাঁ হইতে পারে, আমি এটা বললাম যদি আমার এখানে সমস্যা ঠিক হয়, আছে, ঠিক তাহলে আছে। কিন্তু- হ্যাঁ, তো তাহলে সবার সমস্যা হইতে পারে, ঠিক না? এই জন্য আমার মনে হয় আপনার সাইডে একটু নেটওয়ার্ক প্রবলেম হইতে পারে। আচ্ছা আচ্ছা, তাহলে যেখানে আসছিলাম, তাহলে ফ্যাক্টর 7 মানে দেখেন 7 6 5 4 3 3 দিয়ে ফ্যাক্টর 2 লিখছি, এই কারণে লিখছি নিচে ফ্যাক্টর 2 সাথে কাটাকাটি করার জন্য। আর ফ্যাক্টর 2 মানে 2 into 1, এবার 2 দিয়ে কাটলাম, 4 কে 2, 6 7 42 গুণ 5 2 10 গুণ 3, উত্তর 1260।
তাহলে এই অঙ্কটাকে বুঝাতে পারছি আপনাদেরকে আমি। যদি এটা বুঝেন কেউ বলেন, তাহলে সায়েন্স না এসে যে কোনো ওয়ার্ড আসলে পারবেন, ডিজিটাল আসুক, সায়েন্স আসুক, ম্যাথমেটিক্স আসুক, ইঞ্জিনিয়ারিং আসুক, হ্যাঁ টেকনিক্যাল, যে কোনো ওয়ার্ড আসুক বলেন, যে কোনো ওয়ার্ড, সেম প্রসেস সেম নিয়ম, নিয়মটা শিখাবো, মুখস্থ করলে হবে না। পরবর্তী প্রশ্ন লাগে আরেকটা অঙ্ক, 2, 3, 4, 5, 6, 7, 8 এই অঙ্কগুলোর প্রতিটিকে একবার করে নিয়ে 4 অঙ্কের কতগুলো সংখ্যা গঠন করা যায়, এটা হচ্ছে প্রশ্ন। তাহলে দেখেন 2, 3, 4, 5, 6, 7, 8 কিছু অঙ্ক দিতে পারে আর কি। এই অঙ্কগুলোর প্রতিটিকে একবার করে নিয়ে 4 অঙ্কের কতগুলো সংখ্যা গঠন করা যায়, 4 অঙ্কের কতগুলো সংখ্যা গঠন করা যায় প্রশ্ন। এটা প্রশ্ন লেখেন। তাহলে এবার সংখ্যা গঠন করতে বলছে, তাহলে এই সংখ্যা গঠন আমাকে এখান থেকে কি করতে সাজাতে হবে, সাজানো মানে বিন্যাস। তাহলে এখানে অঙ্ক আছে কয়টা দেখে নেন তো, 1, 2, 3, 4, 5, 6, 7, 7টা অঙ্ক আছে। তাহলে আপনার কাছে দেওয়া আছে 7টা অঙ্ক, তাহলে 4 অঙ্কের সংখ্যা বানাতে হলে 4টা অঙ্ক নিতে হবে, 7টা থেকে 4টা অঙ্ক নিতে হবে। তাহলে 7টা থেকে 4টা অঙ্ক 7p4 প্রকার, 7p4 প্রকার 1 নম্বর সূত্র। তাহলে 1 নম্বরটা কেন, কারণ উপরের সংখ্যা যদি নিচের সংখ্যা যদি ভিন্ন হয় তাহলে 1 নম্বর বলছিলাম, আর উপরের নিচের সংখ্যা একই হলে 2 নম্বর সূত্র। এবার উপরের সূত্র লিখবো, ফ্যাক্টরিয়াল 7 মানে দেখেন 7 মানে উপরে ফ্যাক্টরিয়াল 7, এই যে 1 নম্বর সূত্রটা উপরে হবে কি, উপরটা ফ্যাক্টরিয়াল আর নিচে কি হবে, উপরটা থেকে নিচেটা বিয়োগ, 7 থেকে 4 বিয়োগ করে ফ্যাক্টরিয়াল কত হচ্ছে, এই যে 1 নম্বর সূত্র n মাইনাস r, n মাইনাস r। এবার এটা সলিউশন করি, ফ্যাক্টরিয়াল 7 কে কত লিখবো দেখেন, 7, 6, 5, 4, 4 লাগার পর ফ্যাক্টরিয়াল 3 লিখবো, কেন, নিচে ফ্যাক্টরিয়াল 3 এর সাথে কাটাকাটি করার সুবিধা, উপরটা কত লোক যাবেন নিচেটার উপর ডিসাইড, 6 7 42 গুণ 4 5 20, আনসার 2 গুণ 4 840। না বুঝতে বলবেন, এগুলো পরে কি 1 মিনিটে করে বলতে হবে, 2 লাইন 3 লাইনে করে বলতে হবে। স্যার একটু আরেকবার রিভিউ দিন। আবার এখানে স্যার, কিছু অঙ্ক, কথা কিছু আমি বলতে আবার ভালো বুঝাচ্ছি, মতো আবার বুঝাচ্ছি। এখানে প্রশ্ন আপনাদের কিছু অঙ্ক দিয়ে আছে, দেওয়া থাকবে, এখানে দিতে পারে 5টা অঙ্ক, 6টা অঙ্ক, 7টা অঙ্ক, তার মানে 2, 3, 4, 5, 6, 7, 8 7টা অঙ্ক দিয়ে আছে। এই অঙ্কগুলোর প্রতিটিকে একবার করে নিয়ে 4 অঙ্কের কত সংখ্যা হচ্ছে, আপনাকে সংখ্যা গঠন করতে বলছে, মানে সংখ্যা গঠন করতে বলে বিন্যাস। তাহলে কয় অঙ্কের সংখ্যা, 4 অঙ্কের সংখ্যা, 3 অঙ্কের সংখ্যা, 5 অঙ্কের সংখ্যা বলতে পারে। তাহলে অঙ্ক আছে 7টা, 4 অঙ্কের সংখ্যা বানাতে হলে 4টা অঙ্ক নিতে হবে, 5 অঙ্ক বলে 5টা নিতে হবে, 6 অঙ্ক বলে 6টা নিতে হবে, 3 অঙ্ক বলে 3টে নিতে হবে, তাহলে 7টা থেকে 4টা, আর পি মানে বিন্যাস। তাহলে উপরে 7 ফ্যাক্টর 7, নিচে কি হবে n মাইনাস r, n মাইনাস r 7 থেকে 4 বিয়োগ করলে ফ্যাক্টর, আর বাকিটা তো বুঝতে পারছেন। এখন ক্লিয়ার? জি স্যার। এবার আমি সমাবেশ থেকে একটা অঙ্ক দেখাই, এগুলো বিন্যাস অঙ্ক দেখালাম, একটা ওয়ার্ড দিয়ে গেলাম, একটা অঙ্ক দিতে গেলাম। সমাবেশ, সমাবেশের অঙ্ক দেখতে হলে সমাবেশের ইংলিশ হচ্ছে আবার কম্বিনেশন, ভিন্ন আছে। সমাবেশ ইংলিশ হচ্ছে কি কম্বিনেশন, সমাবেশ ইংলিশ বলে কম্বিনেশন, আর সংস্কৃতে বলে বাছাই করা, বাছাই বাছাই। সমাবেশ মানে কি, বাছাই করা, বাছাই করা, বাছাই করা। তাহলে এটা সূত্র কি দেখেন তো, এটা সূত্র হচ্ছে NCR, এই যে সি চলে আসবে, সি কম্বিনেশন মানে সি, একটা পি ছিল, তাহলে উপরে ফ্যাক্টরিয়াল n, নিচে ফ্যাক্টরিয়াল r, আবার হবে n মাইনাস r, এটা হলো ফর্মুলা কম্বিনেশন এক নম্বর সূত্র। আর দ্বিতীয় সূত্র হচ্ছে NCN, উপরের সঙ্গে নিচের সঙ্গে মিলে গেলে কত হবে 1। এই দুইটা হচ্ছে মূল সূত্র সমাবেশে, সমাবেশ কম্বিনেশন, সমাবেশ বাছাই করা, বাছাই। তাহলে আমি একটা প্রশ্ন লিখি, 20 সদস্য বিশিষ্ট একটি ফুটবল দল হতে একজন অধিনায়ক ও একজন সহ অধিনায়ক কত প্রকারে বাছাই করা যায়, এই যে বাছাই বলতে, বাছাই বলতে পারে, নির্বাচন বলতে পারে, হ্যাঁ।
নির্বাচন করা যায়, বাছাই করা যায়। তাহলে প্রশ্ন লাগে 20 সদস্য বিশিষ্ট, এখানে বলতে পারে যে কোনো সংখ্যা, 20 সদস্য, 30 সদস্য, এরকম বিভিন্ন সংখ্যা বলতে পারে। একটি ফুটবল দল হতে একজন অধিনায়ক ও একজন সহ অধিনায়ক কত প্রকারে বাছাই করতে, বাছাই করতে বললে কিন্তু কম্বিনেশন সমাবেশ। তাহলে কিভাবে করবো দেখেন তো, সদস্য আছে কয়জন? 20 জন। তাহলে 20 জন থেকে বাছাই করতে, বাছাই মানে কম্বিনেশন সি, সমাবেশ। কয়জন? একজন অধিনায়ক, একজন সহ অধিনায়ক, তাহলে কয়জন? 2 জন। তাহলে 20 জন থেকে 2 জনকে বাছাই করতে, বাছাই মানে কম্বিনেশন সমাবেশ সি। তাহলে 20 C2। এবার তাহলে এটা আমি এক নম্বর সূত্র দিয়ে করতে পারি, বাট এক নম্বর সূত্র করতে গেলে একটু সময় বেশি লাগবে। তার জন্য একটা সহজ টেকনিক আছে। টেকনিকটা কি? টেকনিকটা হচ্ছে, যদি নিচে 2 থাকে, অবশ্যই নিচে 2 থাকতে হবে, টেকনিকটা অ্যাপ্লাই করা যাবে। নিচে 2 থাকলে উপরের সংখ্যাটা হবে ক্রমান্বয়ে 2 ঘর, 20 × 19, নিচে 2 জন্য 2 × 1। তো কাটাকাটি হলো, উত্তর হচ্ছে 190। সিম্পল, ভেরি সিম্পল। না বুঝতে বলবেন, না বুঝতে বলবেন। তাহলে এখানে 20 জন না বলে 18 জন বলতে, 18 হবে। হ্যাঁ, 15 জন বললে 15 জন হবে। তাহলে সূত্র এটাই, নির্বাচন করতে বললে, বাছাই করতে বললে কম্বিনেশন সমাবেশ। আরেকটা প্রশ্ন দেখেন, একটি অনুষ্ঠানে মিলিয়ে কিন্তু সমাবেশ থেকে অঙ্ক বেশি আসে। একটি অনুষ্ঠানে 20 জন অতিথি প্রত্যেকের সাথে করমর্দন করে। করমর্দন মানে হ্যান্ডশেক। এতে মোট করমর্দন সংখ্যা কত? এটা প্রশ্ন। একটি অনুষ্ঠানে 20 জন অতিথি প্রত্যেকের সাথে করমর্দন করে, এতে মোট করমর্দন সংখ্যা কত? প্রশ্ন। তাহলে একটি অনুষ্ঠানে 20 জন অতিথি প্রত্যেকের সাথে কি করে করমর্দন করে? হ্যান্ডশেক। করমর্দন মানে কি? হ্যান্ডশেক। তাহলে মোট করমর্দন সংখ্যা কত? তাহলে করমর্দন সংখ্যা বের করতে হলে কি করবে? দেখেন, করমর্দন সংখ্যা বের করতে হলে সূত্র হচ্ছে NC2 ফিক্সড। করমর্দনের জন্য সূত্র হচ্ছে NC2, 2 মানে 2 জন, করমর্দন হয় 2টা হাত 2 জন ব্যক্তির মধ্যে, এজন্য 2টা ফিক্স। আর এর মানে হচ্ছে নাম্বার অফ মেম্বার, অতিথি। এর মানে হচ্ছে সংখ্যা, কয়জন? 20 জন। তাহলে 20C2, তাহলে একটু আগে দিয়ে অঙ্কটা বলছেন 20 × 19, 2 × 1। উত্তর 190। তাহলে 20 জন আবার এখানে 18 জন লোক বলতে পারে, 30 জন লোক বলতে পারে, 50 জন লোক বলতে পারে। নিয়ম এটা, সূত্র এটি। বুঝতে পারছি করমর্দন অঙ্ক? আরেকটা প্রশ্ন থাকে সমাবেশ থেকে, 9 বাহু বিশিষ্ট একটি বহুভুজের 9 বাহু বিশিষ্ট একটি বহুভুজের কৌণিক বিন্দুগুলো দ্বারা, এখানে অবশ্যই বলবে, কৌণিক বিন্দুগুলো দ্বারা কতটি ত্রিভুজ অবলিক রেখা গঠন করা যায়? এটা প্রশ্ন। ত্রিভুজও বলতে পারে, রেখাও বলতে পারে, অন্য বলতে পারে। তারপর নিয়ম শিখবে। 9 বাহু বিশিষ্ট একটি বহুভুজের কৌণিক বিন্দুগুলো দ্বারা কতটি ত্রিভুজ অবলিক রেখা গঠন করা যায়? তাহলে বাহু আছে কয়টা? 9টা। যার বাহু 9টা, তার কৌণিক বিন্দু আছে 9টা। তাহলে গঠন করতে হচ্ছে প্রথমে কি? ত্রিভুজ। তাহলে ত্রিভুজ গঠন করতে হলে কিন্তু 3টে বাহু লাগে, 3টে কৌণিক বিন্দু লাগে। দেখেন একটা চিত্র, দেখেন আপনি বোঝার জন্য। তাহলে আমি যদি ত্রিভুজ গঠন করতে চাই, যে 3টা কৌণিক বিন্দুকে যোগ করতে হয়। তাহলে ত্রিভুজের জন্য অলওয়েজ 3টে পিস, তাহলে বাহু আছে 9টা, তাহলে 9C3। তাহলে ত্রিভুজ বললে নিচে 3টে পিস, এই 3টে পিস। আর এ 9 বাহু 9, 12 বাহু বললে 12, 8 বাহু বললে 8, সমান হয়ে আসবে। এবার এটা আবার সূত্র দিয়ে ভালো লাগে, কিন্তু সূত্র না করে একটু শর্টকাট শিখাবো। এটা ঠিক শিখাবো, সেটা হচ্ছে নিচে 3 থাকলে উপরের সংখ্যাটা ক্রমান্বয়ে, যে ক্রমান্বয়ে বলছি নিচের দিকে 9, 8, 7, আর 3-এর জন্য 3, 2, 1। শেষ, কাটাকাটি করুন। 3-4-7-82। এটা প্রিলি প্রশ্ন, এমসিকিউ। কতটা ত্রিভুজ গঠন করবে? তাহলে ত্রিভুজ বলে নিচে 3টে পিস। এখন যদি রেখা বলে, তাহলে 9টার মধ্যে নিতে হবে 2টা, রেখা বললে 2টা। এই যে রেখা, রেখা কি? 2টা কৌণিক বিন্দুকে যোগ করলে, 2টা কৌণিক বিন্দুকে যোগ করলে রেখা পাওয়া যায়। তাহলে রেখার জন্য 2টা পিস। নিচে 2 থাকলে কি বলছে? উপরের সংখ্যাটা 2 ঘর কমন নিয়ে নিচে 2 × 1। আবার কাটাকাটি করলে উত্তর 36। তাহলে আমি কি অঙ্কটা বুঝাতে পেরেছি? সবার কাছে ক্লিয়ার অঙ্কটা?
জি স্যার আরেকটা অঙ্ক দেখে সহজ থেকে পিলিতে বেশি অঙ্ক আসে। আরেকটা অঙ্ক দেখে সহজ থেকে 6 জন বালক, প্রচুর ম্যাথমেটিক্স নিয়ে দেখাচ্ছি, 4 জন বালিকা থেকে 5 সদস্য বিশিষ্ট 6 জন বালক ও 4 জন বালিকা থেকে 5 সদস্য বিশিষ্ট কমিটি গঠন করার কয়টি উপায় আছে? যাতে ঠিক 2 জন বালিকা থাকবে, এটা হচ্ছে প্রশ্ন। এই প্রশ্ন লেখেন 6 জন বালক আছে, 4 জন বালিকা আছে, এগুলো বইতে পাল্টে আসবে। নিয়মটা শিখবো। থেকে 5 সদস্য বিশিষ্ট কমিটি গঠন করার কয়টি উপায় আছে যাতে ঠিক 2 জন বালিকা থাকবে, যাতে ঠিক 2 জন বালিকা থাকবে, যাতে ঠিক 2 জন বালিকা থাকবে, যাতে ঠিক 2 জন বালিকা থাকবে। আমার কথা কি শোনা যাচ্ছে? তাহলে আমার কমিটি স্যার। হবে 5 সদস্য কমিটি, কমিটি হবে 5 সদস্য কমিটি। বালক আছে 6 জন, বালিকা আছে 4 জন, ঠিক 2 জন বালিকা থাকবে। তাহলে 4 জন থেকে বালিকা 2 জন নিতে হবে, ইন্টু 4 জন বালিকা থেকে 2 জন বালিকা নিতে হবে। তাহলে 4 জন থেকে 2 জন নিয়ে নিলাম, সত্য সবার আগে পূরণ করবো, কন্ডিশন সবার আগে, ইন্টু বালক আছে 6 জন, তাহলে 6 জন থেকে কয়জন নেবো? আমার কমিটি 5 জনের কমিটি, তাহলে 5 জনের কমিটি বানাতে হলে বালিকা নিয়েছে 2 জন, বালক নিতে হবে 3 জন। এই জায়গায় 3 দিয়ে 5, 3 দিয়ে 5 জনের কমিটি। তাহলে বালিকা নিলাম 4 জন, 2 জন। কেন 2 জন নিলাম? প্রশ্ন বলছে 2 জন নিতে হবে। আর বালক নিলাম তাহলে কয়জন? 3 জন। শেষ। এবার নিচে 2 থাকলে উপরেরটা বলছিলাম 2 ঘর প্রমাণ নিয়ে নিচে 2 into 1, নিচে 3 থাকলে উপরেরটা প্রমাণ নিয়ে বলছিলাম 3 ঘর, নিচে 3 2 1। শেষ। কাটাকাটি 3 গুণ 6, 4 5 20, উত্তর 120। উত্তর 120। বুঝতে পারছি অঙ্কটা? সবার কাছে ক্লিয়ার? জি স্যার এবার আমি আপনাদেরকে প্রবাবিলিটি, সম্ভাবনা দিয়ে একটা অঙ্ক দেখে, প্রবাবিলিটি সম্ভাবনা থেকে কিছু অঙ্ক দেখে। প্রবাবিলিটি বাংলাদেশের সম্ভাবনা, এটা কিন্তু একটা সূত্র আছে, এই পি দিয়ে প্রকাশ করে। প্রবাবিলিটি একটা সূত্র আছে, একটা শুধু শব্দের সূত্র রাখি। নিচে হলো মোট ফলাফল, নিচে মানে মোট রেজাল্ট, উপরে হলো ঘটনার অনুকূল ফলাফল, ঘটনার অনুকূল ফলাফল, এটা হলো ফর্মুলা। নিচে হলো মোট ফলাফল, উপরে হলো ঘটনার অনুকূল ফলাফল। এই সূত্র দিয়ে সব হয়। তাহলে একটা প্রশ্ন লিখি। এখানে অনেক টাইপের অঙ্ক আছে, তাসের অঙ্ক আছে, বলের অঙ্ক আছে, ছক্কার অঙ্ক আছে। এক প্যাকেট তাস থেকে একটি তাস নিলে এক প্যাকেট তাস থেকে একটি তাস নিলে তা রাজা হওয়ার সম্ভাবনা কত? রাজা হওয়ার সম্ভাবনা কত? প্রশ্ন। এক প্যাকেট তাস থেকে একটি তাস নিলে তার রাজা হওয়ার সম্ভাবনা। তাহলে এইটা অঙ্ক আসলে করতে হলে আপনাকে কিন্তু একটা বিষয় আনতে হবে। তাহলে একটা প্যাকেটে মোট তাস আছে 52টি, এর মধ্যে রাজা আছে দেখেন 4টি, টেক্কা তাসের নাম এটা আছে 4টি, হরতন এটা একটা তাসের নাম আছে 13টি, রুইতন এটা তাসের নাম আছে 13টি, চিরাতন এটা তাসের নাম আছে 13টি, ইস্কাবন আছে 13টি। তাহলে একটা প্যাকেটে মোট তাস হচ্ছে 52টি। এখন তাসের প্যাকেট, আপনারা যারা তাস খেলা খেলছেন বা জানেন তারা জানেন, মোট তাস হচ্ছে 52টি। এর মধ্যে রাজা একটা তাসের নাম 4টি, টেক্কা 4টি, রাজা 4টি, টেক্কা 4টি, হরতন 13টি, রুহিতন 13টি, হরতন 13টি, রুহিতন 13টি, চিরাতন 13টি, ইস্কাবন 13টি, চিরাতন 13টি, ইস্কাবন 13টি। এরকম করবি। তাহলে বের সম্ভাবনা, সম্ভাবনা মানে বলছিলাম পি, প্রবাবিলিটি পি। ব্র্যাকেটে একটু লিখি বোঝার জন্য কিছু সম্ভাবনা, ব্র্যাকেটে লিখছে রাজা, রাজা হওয়ার সম্ভাবনা। তাহলে নিচে মোট ফলাফল মানে মোট তাস, তাহলে মোট তাস হচ্ছে 52টি। একটা প্যাকেটে মোট তাস 52টি। উপরে ঘটনার অনুকূল ফলাফল, ঘটনা মানে যেটা বলবে প্রশ্নে, ঘটনা মানে প্রশ্নে যেটা বিবেচনা করতে হলো রাজা, রাজা আছে কয়টি? 4টি।
তাহলে কাটাকাটি দিলে কাটাকাটি করবো, না গেলে নেই। 4 উত্তর। এখন যদি এই প্রশ্ন না বলে বলতো হরতল হওয়ার সম্ভাবনা কত, আপনি পারবেন হরতল কিভাবে, নিচে মোট প্লাস 52টি, উপরে হরতল আছে কয়টি, 13টি, কাটাকাটি প্রমাণ করবো। এভাবে যে কোনো তাস বললে পারা যাবে, যে কোনো তাস বললে। বুঝাতে পারছি প্লিজ? বুঝতে পারছি? জি স্যার। এখন একটা গুরুত্বপূর্ণ বিষয় বলে রাখি, যদি বলে না হওয়া, মনে করেন এখন যদি বলে রাজা না হওয়ার সমান, রাজা না হওয়া, এতক্ষণ তো হওয়া শিখেছি, রাজা না হওয়ার সমান, তাহলে কি করতে হবে, এক থেকে রাজা হওয়া বিয়োগ, মোট প্লাস 52টি রাজা চার, তাহলে 52 চার হচ্ছে রাজা হওয়া, আর যখন এক থেকে বিয়োগ করতে হবে সেটা হচ্ছে রাজা না হওয়া। তাহলে যে কোনো না হওয়ার সমান হলে এক থেকে বিয়োগ, তাহলে 52 চার বিয়োগ করলে হচ্ছে 48, আবার 12 দিয়ে কাটাকাটি করলে 12 দিয়ে কাটলে 12 দিয়ে 4 দিয়ে কাটলে 4 তেরো 52, 4 12 48, 13 বাই 12 বাই 4 দিয়ে কাটাকাটি করছি, রাজা না হওয়া। তাহলে আমি তাসের একটা অঙ্ক দেখালাম, যে কোনো একটা তাসের নাম বলবে, রাজা ব্যাখ্যা হরতল লুইতল হওয়ার সম্ভাবনা, আবার দেখালাম না হওয়ার সম্ভাবনা বের করবো, না হওয়া বলবে, না হওয়া বলে বের করবে। পরবর্তী অঙ্ক দেখেন, একটি থলেতে দুটি লাল, তিনটি নীল ও 4টি সাদা বল আছে। এরকম অঙ্ক পরীক্ষা আসছে, একটি থলেতে দুটি লাল, তিনটি নীল ও 4টি সাদা বল আছে। একটি থলেতে দুটি লাল, তিনটি নীল ও 4টি সাদা বল আছে, সেখান থেকে একটি বল নিলে, প্রশ্ন দেখেন, সেখান থেকে একটি বল নিলে তা নীল হওয়ার সম্ভাবনা কত? যে কোনো কালার বলতে পারে, নীল হওয়ার সম্ভাবনা কত থেকে? তাহলে একটি দলে দুটি লাল, তিনটি নীল ও 4টি সাদা বল আছে, সেখান থেকে একটি বল নিলে তার নীল হওয়ার সম্ভাবনা কত? তাহলে সম্ভাবনা বের করতে বলছে, প্রবাবিলিটি পি, ব্র্যাকেটে লিখলাম আমি নীল, বুঝতে লিখছি নীল হওয়ার সম্ভাবনা। তাহলে নিচে হলো মোট ফলাফল, তাহলে ওই থলেতে মোট বল কয়টা দেখেন, বলে দেখেন 2টা, 3টা, 4টা, এই হলো মোট বল, তাহলে কয়টা, 9টা। নিচে আছে কত, 9, নিচে 9, 2 3 4 মিলে কয়টা, 9টা, 9টা বল। এবার আমাকে বলছে উপরে ঘটনার অনুকূল ফলাফল, ঘটনা মানে এখানে বলছে নীল, নীল আছে কয়টা, 3টা, কাটাকাটিগুলো উত্তর বানবে। আর নীল না বলে যদি সাদা বলতো আপনি পারেন, 9 ভাগের কত হবে, 4। এবার যে কোনো কালার যদি না বলে, কিন্তু বলে লাল না হওয়া, লাল না হওয়া বলে, লাল না হওয়া বললে এক থেকে লাল হওয়া বিয়োগ, এক থেকে লাল হওয়া বিয়োগ করে দেবে, তাহলে মোট বল হচ্ছে 9টা, লাল আছে 2টা, অসংখ্য নাম একজন আছে যিনি করে সাদা আনসার। তাহলে বল থেকে একটা অঙ্ক দেখালাম, প্রশ্ন করেন প্লিজ, বলের অঙ্ক বুঝতে পারছেন কিনা? বল হতে পারে, মার্বেল হতে পারে, বল হতে পারে, মার্বেল হতে পারে, করার নিয়ম দেখালাম, বল বা মার্বেল, বল বা মার্বেল। একটা প্রশ্ন দেখার সম্ভাবনা দেখি, একটি ছক্কা একবার নিক্ষেপ করা হলে, ছক্কার অঙ্ক করা হলে উপরের পিঠে, একটি ছক্কা একবার নিক্ষেপ করা হলে উপরের পিঠে জোর সংখ্যা আসার সম্ভাবনা কত? জোর সংখ্যা আসার সম্ভাবনা কত, এটা হচ্ছে প্রশ্ন। ছক্কার অঙ্ক, তাহলে একটি ছক্কা একবার নিক্ষেপ করা হলে উপরের পিঠে জোর সংখ্যা আসার সম্ভাবনা কত? তাহলে দেখেন, পি মানে প্রবাবিলিটি, ব্যাকগ্রাউন্ড লিখবো জোর সংখ্যা, ব্যাকগ্রাউন্ড লিখতেছি কথাটা বোঝার জন্য, সম্ভাবনা। তাহলে একটা ছক্কাকে যদি আপনি একবার নিক্ষেপ করেন, কি কি ঘটনা আসতে পারে, 1 2 3 4 5 6, একটা ছক্কা 6টা বিষ্ট আছে, 6টা বিষ্ট আছে, 6টা ঘটনা আসতে পারে একবার নিক্ষেপ করে, তাহলে মোট ফলাফল তো 6। উপরে হবে ঘটনা, অনুকূল ঘটনা কি জোর সংখ্যা, তাহলে একটা ছক্কা একবার নিক্ষেপ করলে 6, জোর সংখ্যা 2 আসতে পারে, 4 আসতে পারে, 6 আসতে পারে, তাহলে জোর সংখ্যা কয়টা আছে দেখেন, জোর সংখ্যা আছে 3টা, তাহলে 3, কাটাকাটিগুলো পূরণ হবে। এবার যদি জোর সংখ্যা না বলে, যদি বলে মৌলিক সংখ্যা আসার সম্ভাবনা বের করো, বিজোড় সংখ্যা বলতে পারে, বিজোড় সংখ্যা মানে হচ্ছে 1 3 5 একই, আর মৌলিক সংখ্যা বললে, মৌলিক সংখ্যা কারা কারা, 2 3 5, মৌলিক সংখ্যা কয়টা, 3টা, কাটাকাটি উত্তর বানবে। এখন যদি প্রশ্ন করে 3 দ্বারা বিভাজ্য সংখ্যা আসার সম্ভাবনা, 3 দ্বারা বিভাজ্য সংখ্যা আসার সম্ভাবনা, তাহলে 3 দিয়ে ভাগ যাবে, 3 কে 3 দিয়ে ভাগ যাবে 6 কে, কয়টা, 2টা, উত্তর কাটাকাটি 1/3।
তাহলে আমি কি বুঝাতে পারছি ছক্কার অঙ্ক আসলে কিভাবে করবেন? ছক্কার অঙ্ক ক্লিয়ার সবার কাছে? জি স্যার। এবার একটা মুদ্রার অঙ্ক দেখাবো, মুদ্রা কয়েন, মুদ্রার অঙ্ক দেখায়। একটি মুদ্রাকে 2 বার নিক্ষেপ করা হলে একটি মুদ্রাকে 2 বার নিক্ষেপ করা হলে 2 বারই একই পিচ আসার সম্ভাবনা কত? একটি মুদ্রাকে 2 বার নিক্ষেপ করা হলে 2 বারই একই পিচ আসার সম্ভাবনা কত? একটি মুদ্রাকে 2 বার নিক্ষেপ করা হলে 2 বারই একই পিচ আসার সম্ভাবনা। তাহলে সম্ভাবনার প্রবাবিলিটি কি? ব্র্যাকেটে লিখবো 2 বারই একই নিচে মোট ফলাফল। তাহলে আমি একটু দেখি একটা সব মুদ্রাকে 2 বার নিক্ষেপ করবো। মুদ্রা মানে বুঝি তো, একটা মুদ্রাকে নিক্ষেপ করলে হয়তো হ্যাট পড়বে অথবা টেল পড়বে, হ্যাট অথবা টেল। তাহলে 2 বার নিক্ষেপ করলে কি হবে? দেখেন এটা প্রথমবার হ্যাট করে দ্বিতীয়বার হ্যাট করতে পারে, এটা একটা ঘটনা। প্রথমবার হ্যাট করে দ্বিতীয়বার টেল করতে পারে, এটা একটা ঘটনা। প্রথমে টেল করে দ্বিতীয়বার হ্যাট করতে পারে, এটা আরেকটা ঘটনা। প্রথমে টেল করে দ্বিতীয়বার আবার টেল করতে পারে, আর কোনো ঘটনা আসার সম্ভাবনা নাই। তাহলে একটা মুদ্রা যদি 2 বার নিক্ষেপ করেন অথবা 2টা মুদ্রা যদি একবার নিক্ষেপ করেন, এই 4টা ঘটনা আসতে পারে, হ্যাট হ্যাট, হ্যাট টেল, টেল হ্যাট, টেল টেল, মনে রাখতে হবে। আচ্ছা, তাহলে মোট ঘটনা কয়টি? 4টি। নিচে মোট ফলাফল। উপরে কি হবে? 2 বারে একই পিট, 2 বারে সেম পেটার সেমন ঘটনা কয়টা খুঁজে নেন? এই যে হ্যাট হ্যাট, টেল টেল, 2 বারে সেম পেটার, 2 কাটাকাটি করে উত্তর বলবে। এটা কি বুঝাতে পারছি প্লিজ? ক্লিয়ার সবার কাছে? এখন যদি প্রশ্ন পাল্টে যদি বলে 2 বারই হ্যাট আসার সম্ভাবনা, 2 বারে হ্যাট আসার সম্ভাবনা বের করো। 2 বারে হ্যাট, একটা মুদ্রাকে 2 বার নিক্ষেপ করবেন, 2 বারে হ্যাট আসতে হবে এমন সম্ভাবনা বের করো। তাহলে নিচে মোট ফলাফল 4, 2 বারে হ্যাট। তাহলে 2 বারে হ্যাট আসছে, দেখেন এমন ঘটনা কয়টা আছে? একটা। এখন যদি প্রশ্নটা না বলে বলতে পারে অন্তত একবার টেল, অন্তত একবার টেল আসার সম্ভাবনা কত? একটা মুদ্রাকে 2 বার নিক্ষেপ করা হলে অন্তত একবার টেল। তাহলে অন্তত একবার টেল মানে কি? অ্যাটলিস্ট, অন্তত, কমপক্ষে একবার টেল, বেশি হলে দিতে হবে। তাহলে অন্তত একবার নাই টেল এখানে, অন্তত একবার এখানে আছে একটা ঘটনা বেশি, অন্তত একবার আছে 2টা ঘটনা, অন্তত একবার এখানে আছে 3টে ঘটনা। তাহলে উত্তর 4 তাহলে এরকম যে কোনো অবস্থা বলতে পারে একবার টেল, 2 বার টেল, একবার হেড, 2 বার হেড, অন্তত একবার, হ্যাঁ, কমপক্ষে একবার। স্যার একটু তাহলে এটা কি আরেকবার বুঝতে পারছি প্লিজ? স্যার আরেকবার বলেন। রিপিট করে দেন। আরেকবার একটা মুদ্রাকে 2 বার নিক্ষেপ করলে মোট ঘটনা কয়টা সেটা আগে খুঁজে বের করতে হবে। সেটা কেমনে বের করবো বলো? প্রথমে হেড, দ্বিতীয়বার হেড, প্রথমে হেড, দ্বিতীয়বার টেল, প্রথমে টেল, দ্বিতীয়বার হেড, প্রথমে টেল, দ্বিতীয়বার টেল। তাহলে এই 4টা ঘটনা হতে পারে। তাহলে যেন মোট ঘটনা 4 4 4। প্রথম প্রশ্ন বলতে 2 বারে যদি একই পিট বলে, নাম বলে নাই, একই পিট, তাহলে এখানে 2 বারে একই পিট, এখানে 2 বারে একই পিট। তাহলে দেখেন 2 বারে একই পিট, হেড হেড, 2 বারে একই পিট, টেল টেল। তাহলে ঘটনা কয়টা? 2টা। ঘটনা 2টা। কাটাকাটি গেল। 2 বারে হেড, 2 বারে হেড, আর 2 বারে টেল, 2 বারে হেড বা 2 বারে টেল, 2 বারে হেড বা 2 বারে টেল, এরকম যদি বলে 2 বারে হেড বা 2 বারে টেল, তখন বলে যাবে 2 বার হেড একটা ঘটনা, অথবা 2 বার টেল একটা ঘটনা, 4 ভাগের 1। কিন্তু বলে অন্তত একবার টেল, অন্তত একবার হেড, এরকম কথা বলে তখন কি হবে? এই যে অন্তত একবার টেল, একবার আছে, একবার আছে, একবার আছে, অন্তত একবার টেল অথবা অন্তত একবার হেড, এগুলো এগুলো তিনটা। পারবো? ক্লিয়ার সবার কাছে? জি স্যার। তাহলে আমি খুব অল্প সময়ের মধ্যে এবং দ্রুত আমি এই 3টা টপিকের উপর স্যার বিন্যাস হওয়ার সম্ভাবনা, এখান থেকে কিন্তু 2টা প্রশ্ন পাবেন 49 বিসিএস এ, মানে স্পেশাল বিসিএস 2টা প্রশ্ন পাবেন, অন্যান্য বিসিএস করে কি 3টা প্রশ্ন এখান থেকে। তাহলে আমি 3টা বড় বড় চ্যাপ্টার আমি খুব অল্প সময়ে জাস্ট ইম্পর্টেন্ট কিছু ম্যাথ দেখানোর চেষ্টা করছি। ওভারঅল টোটাল চ্যাপ্টার সম্পর্কে বলতে গেলে অনেক সময় লাগবে এগুলোর উপর। হ্যাঁ, আমি একটু চেষ্টা করছি, আপনারা যদি এই অঙ্কগুলা, এই নিয়মগুলো একটু প্র্যাকটিস করতে পারেন, আশা করি আপনাদের উপকার হবে। তো যাও, আপনারা এগুলো দেখেন, প্র্যাকটিস করেন, ঠিক আছে? আজকে এখানে আমরা শেষ করবো, কেমন?